অনেকে আলোচনা করতেছেন, অনেকে অনেক কথা বলতেছে। কেউ বলতেছে ট্রাম্প মোদির বৈঠকের পরে বাংলাদেশে ইউনূস সরকার নিষিদ্ধতার মুখে পড়বেন, অবরোধের মুখে পড়বেন। কেউ বলতেছেন কিছুই হবে না। এক একজন এক এক কথা বলতেছেন। তো আমরা একটু দেখি কি ঘটতে পারে কি ঘটতে পারে না। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। বন্ধুরা, যেমনটা আপনারা সকলে কম বেশি জানেন যে যখন থেকে ক্ষমতায় ট্রাম্প এসেছে তারপরে থেকে বাংলাদেশের ঘরের ভেতরে অন্তর্বর্তী সরকারের কথা বলুন, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বা ছাত্র সমাজের উপদেষ্টা বা ডক্টর ইউনূসের সবার কিন্তু পিছন দিক দিয়ে হাওয়া বেরিয়ে গেছে। বেরোনোটাও স্বাভাবিক, এই কারণে হয়েছে কেননা বাইডেনের ক্ষমতায়, বাইডেনের রিসানায় আর বাইডেনের ডলারে তো এই সরকারকে তৈরি করেছিল। আর বাইডেন পড়ে যেতেই তাদের সবকিছু ফুস হয়ে যায়। বর্তমান সময়ে ট্রাম্প ক্ষমতা ফিরতে না ফিরতেই বাংলাদেশের ঘরের ভেতরে যত রকমের ইনভেস্টমেন্ট, যত রকমের সহায়তা বা ফান্ডিং দেওয়া যতগুলো ব্যাংক ছিল, এমনকি বাংলাদেশের ঘরের ভেতরে গরিব দেশ হিসাবে পাকিস্তানের বাংলাদেশকে যে একটা ফান্ডিং দিত সেটাকে পর্যন্ত ট্রাম্প থামিয়ে দিয়েছে। বুঝতে পারছেন বাংলাদেশের ঘরের ভেতরে কি হচ্ছে? হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনেছেন, বাংলাদেশের ঘরের ভেতরে সমস্ত কিছু ট্রাম্প থামিয়ে দিয়েছে। আর আজ থেকে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের একটি মিটিং হয়। আর এই মিটিং হওয়ার পরে থেকেই বাংলাদেশের ঘরের ভেতরে এক শ্রেণীর মানুষ তারা ভয় করছে যে এবার বাংলাদেশের ঘরের ভেতরে স্যাংশন আসতে চলেছে। আর আসাটাও স্বাভাবিক। দেখুন, এই বিষয়টাকে কেউ যদি হালকাভাবে নেন, এতটা হালকাভাবে নেবেন না। কেননা আজ থেকে ধানমন্ডি 32-এ যে ঘটনা ঘটেছে আর সেখানে যে একটা শব্দ আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি সেটা হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা দ্বারা বোঝা যায় বাংলাদেশের কন্ট্রোল করছে এখন পুরো মৌলবাদীরা। বাংলাদেশের ঘরের ভেতরে পাকিস্তানের মতো পুরো শুয়োর ফ্যাক্টরি বা জঙ্গিদের উৎপত্তিস্থল হতে চলেছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো ক্লিয়ার নেই। আর এই সমস্ত ভিডিও ফুটেজ বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে সনাতন ধর্মী ব্যক্তিদের উপর অত্যাচার, অল ওভার সিচুয়েশন বা অল ওভার পরিস্থিতিকে যদি দেখেন তাহলে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ একটাই মেসেজ দিচ্ছে, বাংলাদেশ এখন উগ্রবাদী রাষ্ট্র, বাংলাদেশ এখন জঙ্গিবাদী রাষ্ট্র, বাংলাদেশ একটা সব থেকে খারাপ আর জঘন্যতম দেশের লিস্টে পড়ে গেছে। তাই বাংলাদেশের তরফ থেকে সমস্ত রকম বাইরেকার দেশের সহায়তা বলুন বা ফান্ডিং বলুন বা ব্যাংক থেকে যে সমস্ত ফান্ডগুলো থাকে সেগুলোকে পর্যন্ত থামিয়ে দিয়েছে। এই বিষয়টার উপর শেখ ফরিদা তার ভিডিওতে আলোচনা করেছে, সেটা আজকে আমরা আপনাদের এই ভিডিওতে তুলে ধরেছি। চলুন বন্ধুরা, কথা না বাইরে শেখ ফরিদা কি বলছে সেটা অবশ্যই আপনারা দেখে নিন। মূলত ট্রাম্প এবং মোদির বৈঠকে আলোচনা হবে ইনভেস্ট, ডিফেন্স এবং আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে। ডিফেন্স নিয়ে কি আলোচনা হবে, আমদানি রপ্তানির ট্যাক্স কে কত কার উপরে বসাবে সেগুলো নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে কানাডার উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো ভারতেও আসতে পারে। আবার চায়নার উপরে বসেছে, চায়না আবার আমেরিকার উপরে বসেছে। মূলত এগুলো বাণিজ্য যুদ্ধ। নরেন্দ্র মোদীকে তাদের বাণিজ্যিক এবং ডিফেন্স পার্টনার হিসেবে দেখবে আমার যা মনে হয়, আমার ব্যক্তিগত। আপনারা খবর পড়েছেন, খবর বিভিন্ন জায়গায় আসে, খবর তো সারা পৃথিবীতে খবর একই, কিন্তু আলোচনা বিশেষজ্ঞদের মতামত, বিশেষ আলোচনা, মতামত ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। একজন বামপন্থী একভাবে আলোচনা করে, একজন ডানপন্থী একভাবে আলোচনা করে, একজন উগ্রপন্থী একভাবে আলোচনা করে, এক একজন এক একভাবে তাদের মন্তব্য দিয়ে থাকে। নিউজ একটাই, যেমন ধরেন বলা হলো শেখ ফরিদ এখন আমেরিকা যাচ্ছে, এখন আমার পক্ষের লোক এক ধরনের কথা বলবে, অথবা বললো শেখ ফরিদ এখন অস্ট্রেলিয়া যাচ্ছে, শেখ ফরিদ এখন জার্মান যাচ্ছে। আমার পক্ষের লোক এক ধরনের বিবেচনা করবে, আমার পরিবারের লোক এক ধরনের আলোচনা করবে, আমার প্রতিপক্ষ এক ধরনের আলোচনা করবে, আমার বাণিজ্যিক প্রতিপক্ষ এক ধরনের আলোচনা করবে, তাই না? ঠিক সেই রকম আলোচনা হচ্ছে এখানে। মূলত যদিও আমরা নিউজে কি দেখলাম, সেখানে বলা হয়েছে ইনভেস্ট, ডিফেন্স এবং আমদানি রপ্তানি নিয়ে কথা হবে। এটা হচ্ছে নিউজ, কিন্তু নিউজের ভিতরেই সব থাকে না। নিউজের ভিতর থেকে অনেক কিছু খুঁজে নিতে হয়। যেটা বলা হয়নি তা হচ্ছে সেখানে শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হবে। সেই জন্যই আমার এখানে আলোচনা করাটা গুরুত্ব, যেহেতু আমাদের বাংলাদেশের সাথে সম্পৃক্ত, তাই বিষয়টা আলোচনায় আনতে চাইতেছি। তা আপনাদের কি মনে হয়, শুধুমাত্র ডিফেন্স
আমদানি রপ্তানি বাণিজ্য এবং ট্যাক্স নিয়ে বসে থাকবে। আপনাদের কি মনে হয় শেখ হাসিনার ব্যাপারে কোনো আলোচনা করবে না? বাংলাদেশের আর্থ রাজনৈতিক, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না মনে হয়? একটা শিশুও জানে, রাজনীতির উপর যাদের সরে জ্ঞান আছে সেরকম একজন শিশুও জানে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে অবশ্যই আলোচনা হবে, নির্ঘাত আলোচনা হবে। এবং সেই আলোচনা একজন কি লিখেছেন যে ওই ভাই দেশের অবস্থা কি খুব ভালো হবে খুব দ্রুত? আওয়ামী লীগের কি ভালো কোনো খবর আছে? দ্রুত রাজনীতিতে দ্রুত আর দীর্ঘমেয়াদী কোনো আলোচনা সে কেউ বলতে পারবে না, এটা গণকদের মতো কেউ বলতে পারবে না যেটা ঘটতে যাচ্ছে। কারণ আমরা 17 বছরে দেখেছি প্রতিদিনই আওয়ামী লীগের পতন ঘটে, পতন ঘটতে 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 17 বছর চলে গেছে। আবার সেটা 17 সেকেন্ডও লাগতে পারতো। এটা বলা যাবে না, ভরসা করা যাবে না কখন কি ঘটবে। কারণ যখন কেউ ওভার কনফিডেন্টে ভোগে তখনই তার পতন ঘটে, আমরা দেখেছি। এবার আমার তাই মনে হয় যে ইউনূস সরকার যখন ওভার কনফিডেন্টে ভুগতেছে তখন তাদের পতন ঘটবে, কোনো সন্দেহ নেই এতে। আবারও বলি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে ডিফেন্স, বিজনেস এবং এই দুটো নিয়ে কথা হচ্ছে, যে ডিফেন্স এবং বিজনেস নিয়ে কথা হবে। মূলত আপনারা চায়না বেল্টের কথা শুনেছেন, তাই না? চায়না তার বিজনেস কিভাবে চারদিকে ছড়িয়ে দিবে, তেমনি মূলত ভারতের সাথে আমেরিকার বৈঠক, মানে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক, এটা হচ্ছে একটা বাণিজ্যিক বৈঠক, আদতে বাণিজ্য। আপনারা যেখানে যে যাই করেন না কেন সবাই তার নিজের স্বার্থ থেকে, নিজের স্বার্থ মানে বাণিজ্য। এমনকি আমরা যদি বলি না রিজিওনাল, আঞ্চলিক বিষয়গুলো বাণিজ্যেরই কথা বলে। কেন আপনি আঞ্চলিক বিষয় নিয়ে কেন কথা বলবেন? কারণ আপনি বাণিজ্য চান। পুঁজিবাদী রাজনীতিতে বাণিজ্যটাই আসল। কার সাথে কি সম্পর্ক নেই সেটা কেউ দেখে না, দেখার কোনো সুযোগ নাই। যেমন এখন পাকিস্তানে তো বাকবাকুম কেন, ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় আসাতে এত খুশি কেন? সবগুলো খুশি সুদূর হয়ে গেছে কেন? পাকিস্তানের পাশাগুলো পাউরুটি হয়ে গেছে, মৌসিকে পাউরুটির মতো আমাদের। কারণ কি? কারণ হচ্ছে যে এখন সে একচেটিয়া বিজনেস করবে, একচেটিয়া আমেরিকার পাকিস্তান বিজনেস করবে। এই জন্যই তারা এত খুশি। তারা ভারত যদি ধরে নেন, ভারতের সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক, কিন্তু বিজনেস হচ্ছে পাকিস্তানের, তাহলে পাকিস্তানে তো হাউকাউ করতে হবে, দরকার নেই। মূলত কি সমস্যা? মূলত সমস্যা বাণিজ্য, অর্থনীতি, আর কোনো বিষয় নেই। তাহলে এবার আমরা দেখি আসলে ভারতের চীনের যেমন চায়না বেল্ট তৈরি, আবার সিপ্যাকের নাম শুনছে পাকিস্তানের ভিতর দিয়ে, তেমনি একটা কাজ করতেছে তারা। আমার তো আর মানে আধুনিক সরঞ্জাম নাই, তা না হলে আপনাদের আমি ম্যাপ দেখে, ডিজিটাল ম্যাপ থাকলে, স্ক্রিন থাকলে আপনাদের দেখিয়ে দিতে পারতাম। এখান থেকে তো আর দেখানো সম্ভব না, কারণ আমি তো স্ক্রিপ্টই করি না, তাই না? স্ক্রিপ্ট বানাই না, তারপর ডিজিটাল ব্যানার নাই, ডিজিটাল স্ক্রিন নাই, থাকলে বললাম তো হাত দিয়ে কোথায় কি হচ্ছে সব দেখে দিতাম। কারণ মানচিত্র হলে আপনি যখন মানচিত্রে চোখ বোলাবেন তখন আপনার অনেক কিছু স্পষ্ট চলে আসবে। আমি যে বলতেছি আপনাকে বলার চেয়ে আমি যদি একটু মানচিত্র একে একে দেখাই দিতে পারতাম তাহলে আরো ভালো অবস্থা হতো। আসলে ভারতের সাথে আমেরিকার এখন বাণিজ্য একটা স্ট্রং একটা অবস্থানে চলে আসবে। স্ট্রঙ্গার আপনারা দেখতে পারবেন। ভারতকে এখন ডোনাল্ড ট্রাম্প সরকার অনেক বেশি সুবিধা দেবে, ভারতও সুবিধা দেবে, ভারতও ছাড় দেবে, দেখবেন একে অপরকে ছাড় দেবে একটা পর্যায়ে। যদি অনেকেই বলতেছে যে হাত পা বেঁধে তো পাঠিয়ে দিয়েছে ভারতীয়দের, ওইটা সে কয়েক দেশে পাঠিয়ে দিয়েছে, বেশ কয়েকটি দেশে পাঠিয়ে দিয়েছে জোর করে। এরকম ট্রাম্প একজন জেনুইন ব্যবসায়ী, তিনি ব্যবসার বাইরে যাবেন না। আর ভারত এখন মোটামুটি ব্যবসার দিকে যাচ্ছে, আর তার মধ্যে চাণক্য নীতিতে তারা খুবই এক্সপার্ট। মূলত বোম্বে থেকে যাবে দুবাইয়ের একটি বন্দরে, বোম্বে থেকে দুবাইয়ের একটি বন্দরে যাবে, সেখান থেকে হাইফা থেকে গ্রিস মানে ইউরোপে চলে যাবে। মূলত ভারত থেকে আরব হয়ে, ভারত থেকে মানে বোম্বে থেকে
আরব অঞ্চল হয়ে, যেটাকে আমরা সাতিল আরব বলি বা আরব উপমহাদেশ বলি, সে আরব সাবকন্টিনেন্টের ভিতর দিয়ে সে গ্রীসে চলে যাবে, মানে ইউরোপে ঢুকে যাবে। মূলত এই বিজনেস, এই পথটা সে পরিষ্কার করতে চাচ্ছে, পানিপথ। বুঝতে পারছেন? ভারত থেকে, কারণ আপনি তো বিমানে তো সবকিছু আনতে পারবেন না, আপনার খরচ কত বেশি তা তো নিজেও জানেন। একটা চিঠি আসতে কত সময় লাগে জানেন তো। কালকে আমি একটা ওষুধ আনবো, ওষুধ আনার জন্য চিন্তা ভাবনা করছিলাম, 8,000 টাকা লাগে। আমার ওষুধের দামই 3,000, আনতে লাগে 8,000। ইভেন ভারত থেকে আমার কথা ছিল, সেখানেও শুনছি কুরিয়ারে নাকি 4,000, শুধু কুরিয়ার ফি 4,000। আর আমি আরেক দেশ থেকে আনতেছিলাম, সেখানে 8,000 টাকা কুরিয়ারে খরচ দিতে হবে, ওষুধের দামই 5,000। তো এই হচ্ছে, এখন বুঝতে পারছেন তো পানিপথের কত গুরুত্ব। তো বোম্বে থেকে, আবারও বলি, বোম্বে থেকে কোথায় যাবে? দুবাই, দুবাই থেকে ইসরায়েল, ইসরায়েলের আশেপাশে আর কি, সেখান থেকে গ্রিস, সরাসরি ইউরোপে। এইভাবে ভারতের সাথে আমেরিকার নতুন একটা বাণিজ্য পরিকল্পনা। সেখানে এলন মাস্ক তো থাকবেই, সরকারের এরকম পরিকল্পনা। এখন প্রশ্ন আসছে, এগুলো তো তাদের ব্যাপার, এগুলো নিয়ে আমাদের যদিও কিছুটা আমাদেরও চিন্তা, কারণ এই ব্যবসার প্রভাব আমাদের উপর পড়বে। আরেকটা জিনিস সরাসরি প্রভাব পড়বে, সেটা হলো যে ভারতকে নিয়ে বাংলাদেশ, ভারতকে নিয়ে কি পরিকল্পনা সামনে রাখছে, নিঃসন্দেহে বলা যায় সেটা ট্রাম্পের টেবিলে যাবে। সেটা হয়তো প্রকাশ্য আলোচনা আসতে পারে, অথবা সেটা অফ দ্য রেকর্ডে থাকতে পারে, সেটা আমাদের নাও জানাতে পারে। কারণ কে কোন দেশ কোথায়, কার সাথে, কখন, কিভাবে সিদ্ধান্ত নেবে, সেটা তো সবই তো প্রকাশ করবে না, করেও না। এমনকি অনেকবার আমরা দেখেছি, ঘনিষ্ঠ বন্ধুর পিঠে যেমন ছুরি মারে ব্যক্তি জীবনে, তেমনি রাষ্ট্র আর এক রাষ্ট্রের পিছনে ছুরি মারবে, বন্ধুত্ব করবে, কোনো গ্যারান্টি নেই। এই যে দেখেন তুরস্কে কি ঘটে গেল, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে কি ঘটে গেল। সবাই যখন খুশি হয়ে গেল, তখন দেখা গেল সিরিয়া জিতে গেছে, আসলে পরাজিত হয়েছে মুসলমানেরা। কে গাদ্দারি করছে? খুব তুরস্ক। এটা আমাদের দেশের বঙ্গদের বোঝানো যাবে না, বুঝাতে চাইও না এখন, কারণ বুঝাইতে গেলে সমস্যা। মানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের কিন্তু নয়নের মনি হচ্ছে এরদোগান যদি ভারতে ইলেকশন করে, পাকিস্তান বাংলাদেশ ইলেকশন করে, সব ভোট একাই পাবে। 2-4 জন লোক ব্যতীত সবার ভোট সে পাবে, সব মুসলমান তারাই ভোট দেবে, এরকম অবস্থা। বুঝতে পারছেন তো কি বলছি? মুসলমান নেতাও ভোট কাট হইতে পারে, কিন্তু তুরস্কের এরদোগান যদি আসে, এরদোগান সর্বতলা, নরেন্দ্র মোদীর সাহালা বললে খুব খুশি করে, কিন্তু সর্বতলা এরদোগান এটাকে বলে না। যাই হোক, এই সর্বতলা এরদোগান পিঠে ছুরি মারছে মুসলমানদের, ইরানের পিঠে ছুরি মেরেছে। সে ইরানকে ওইখান থেকে একেবারে সমালোচ্ছেদ করে দিয়েছে। কার সাথে হাত মিলে? ইসরায়েল এবং আমেরিকা। তো রাজনীতিতে তো আপনি বলতে পারবেন না কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, বড়ই মুশকিল। তো আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি ইউনূস গভর্নমেন্টকে নিয়ে, আবারও বলি, খবর আপনারা সবাই জানেন, মতামত ভিন্ন ভিন্ন হবে। একটি খবরকে কেন্দ্র করে আপনি এক ধরনের মতামত দিবেন, আমি এক ধরনের মতামত দিব, আরেকজন মতামত দিবে, এক একজন এক এক মতামত দিবে। কিন্তু কোনটা যে মতামত সঠিক এটা বোঝা বড় মুশকিল। তবে আমরা অনুমান করতে পারি এবং সত্যের খুব কাছাকাছি উপনীত হতে পারি, বাংলাদেশকে নিয়ে আলোচনা হবেই। এবং আমি এটা নিশ্চিত যে আগে যেমন রাশিয়া ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখত, এবার আমার কেন যেন মনে হয় বা মনে হচ্ছে বা সেগুলো সিমটম দেখা যাচ্ছে যে ভারতের চোখ দিয়ে আমেরিকা বাংলাদেশকে দেখবে। আর ভারতের চোখ দিয়ে যদি আমেরিকা বাংলাদেশকে দেখে, তাহলে তো ইউনূস গভর্নমেন্টের কপালে খারাপই আছে, খারাপই থাকবেই। তারা তো 1 বছর টিকতে পারবে না, আপনারা নিশ্চিত থাকেন। দেশে যা শুরু করেছে, যে তাণ্ডব লীলা শুরু করেছে এই ইউনূস গভর্নমেন্ট, তার কিছু সিংকুক বাম জামাতে হেফাজতীদের নিয়ে, স্বাধীনতার বিরোধী নিয়ে যা শুরু করেছে, বাংলাদেশে একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভয়ঙ্কর কিছু সামনে করবে। ইউনূস তো চলে যাবে, কোনো সমস্যা নেই, তার বয়স শেষে যে কোনো সময় অক্কা পাবে, পটল তুলবে, তার বউ পোলাপান তো দেশে থাকে না, আর কুফল যা ভোগ করার আমরাই করবো, কোনো সন্দেহ নেই। মোটামুটি 32 নম্বর ভেঙে দিয়ে সে মোটামুটি মাশাআল্লাহ বাংলাদেশের সকল রাজনীতিকদের বাড়ি ঘরের কিন্তু আর নিশ্চয়তা রাখে নাই। মানে কবে কখন কোন রাজনৈতিক নেতার বাড়ি ঘর ভেঙে যাবে এটা আর কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই অপসংস্কৃতিটা শুরু করে গেল এই ইউনূস গং এবং তার 5 নাবালক পোলাপান আছে না, 3টার ভিতরে, 3টা গোয়ালের ভিতরে, 3টা গোয়ালের বাইরে। বুঝতে পারছেন তো? আবারও বলি, ইউনূস গ্যাং এর 3টা গোয়ালের, 3টা গরু, 3টা গোয়ালের ভিতরে, মানে উপদেষ্টা, 2টা বাইরে আছে।
এই 5 জনের বুদ্ধিতে, এই 5 জনকে দিয়ে বা এই 5 জনকে আবার বুদ্ধিতে সিংহবামেরা দেশ থেকে বিদেশ থেকে, ঠিক আছে, বিভিন্ন দেশে গোয়েন্দা সংস্থারা বুদ্ধি দেয় আর একটা করে। আপনারা নিশ্চিত থাকেন 32 নম্বর ভাঙা এদের মাথায় আসে না। অনেকে বলতেছেন এরা ভেঙেছেন, না, এটা পাকিস্তানের ISI প্ল্যান, তারা এটা ঘটিয়েছে, এটা তারা ভেঙেছে। তারা কাদের দিয়ে ভেঙেছে? বাংলাদেশের কিছু জিন্নার নাতিপতি দিয়ে এই 32 নম্বর ভেঙেছে। পরিকল্পনাটা এদের এইভাবে। তো এইভাবেই চলে রাজনীতি, এইভাবেই চলে। দেখা যাক কি হয়। কাল পরশু বৈঠক হতে যাচ্ছে আমেরিকায়, হোয়াইট হাউসে, আপনারা সবাই জানেন। এবং বৈঠকে আমি নিশ্চিত হয় সবার আগে বাংলাদেশ প্রসঙ্গ আসবে, শেখ হাসিনা প্রসঙ্গ আসবে, না হলে শেষে তো আসবে আলোচনা। এবং এই আলোচনায় কি যে ডিসিশন হবে সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমার ধারণা, আমি আবারও আপনাদের বলি, আমার ধারণা, হ্যাঁ অরুণ চন্দ্র রায়, ভালো আছি ভাই, আমি লিডার না, সাধারণ কর্মী। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হবে, এই বিষয়ে ইঙ্গিত। হ্যাঁ, ইঙ্গিত না দিলেও আমরা ধরেই নিতে পারি যে এটা আলোচনা হবেই। রাজনীতির যে সরে ক খ জানে, এবিসিডি জানে, সেও জানে বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে, এতে কোনো সন্দেহ নেই। এই আলোচনা প্রাধান্য পাবেই। 3টা তো আলোচনার বিষয় এজেন্ডার সামনে চলে এসেছে, একটা এজেন্ডার সামনে চলে আসেনি পরিস্থিতির কারণে। তবে আমি যেটা একটু আগে বললাম আপনাদের, ভারতের দৃষ্টি দিই, ভারতের চোখ দিই, কোনো সন্দেহ নেই ভারতের চোখ দিই বাংলাদেশকে দেখবে আমেরিকা। সেটা আপনারা ইতিমধ্যে আপনারাও আশা করি সিমটম পেয়ে গেছেন। তারপর আবার বলে রাখি, রাজনীতিতে শত্রু মিত্র, ব্যবসায় শত্রু মিত্র কখনো স্থায়ী নয়, কখনোই স্থায়ী নয়। যেমন ভারত আমাদের দেশে ভারত বিরোধীরা তো বলেই, এবং ভারত বিরোধীরা তো বলবে, এমনকি যারা ভারতের পক্ষে তারাও বলে শেখ হাসিনার পৃষ্ঠপোষক হচ্ছে ভারত, বা শেখ হাসিনার মতো আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ভারত। এখন তাহলে আমি 2খান কথা বলি, এটা আগেও বলেছি, আবারও বলি, তাহলে 21 বছর ভারত থাকতে 21 বছর আওয়ামী লীগ বিরোধী দলে ছিল কেন? আওয়ামী লীগ 21 বছর কেন বিরোধী দলে ছিল? যদি ভারতীয় আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হয়, আপনারা কিভাবে থাকলেন 21 বছর? আমাকে এটা বলেন। এর সাথে পৃষ্ঠপোষক কি ভারত ছিল না? যারা রাজনীতি একটু গভীরে আলোচনা করেন বা জানেন, বুঝেন, তারা সবাই জানে এর সাথে ছিল 1 নম্বর ভারতের দালাল। ভারতের দালালি করে সে 9 বছর টিকেছিল। এটা আওয়ামী লীগও মানবে না, জাতীয় বাড়ির লোক দূরের কথা। কিন্তু আমরা জানি, যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, যারা ভাবেন গভীরভাবে বিশ্লেষণ করেন, তারা জানেন যে ভারতের সাথে দালালি না করে এর সাথে 9 বছর টিকতে হতো না। কিন্তু নাম হয়েছে কি 21 বছর। 21 বছর ভারত তার পাশে থাকতেই আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। সুতরাং আওয়ামী লীগ তার নিজের, যদি আওয়ামী লীগ ফিরে কেউ যদি মনে করে ট্রাম্প আনবেন, তারপর ভারতে ক্ষমতায় নেবেন, না, তা না। কখন আসবে? যখন আওয়ামী লীগ সেই যোগ্যতা অর্জন করবে, তখনই কেবল আসবে। আপনি যখন যোগ্য ধরে নেন, মানুষ কখন কাকে সাপোর্ট করে? যখন মিনিমাম তার যোগ্যতা থাকে। আপনি যখন যোগ্য হবেন না, আপনাকে সাপোর্ট করবে না, ঠিক আছে? আমি ধরে নেন একটা ছেলে, অযোগ্য একটি ছেলে, সাধারণ পরিবারের ছেলে, তার বিয়ে ঠিক করবে, চাইলে তার মন্ডলের মেয়েদের বিয়ে ঠিক করাইতে পারবেন না। যখন ওই ছেলে মিনিমাম যোগ্যতা হবে, যোগ্যতার তখন ঘটকেরা যাবে যে মন্ডল সাহেব, না থাকে অমকের পোলা, গাইরেলের পোলা, না থাকে কামলার পোলা, না থাকে কুলির পোলা, না থাকে মজদুরের পোলা, না থাকে অমকের পোলা, পোলা তো খুব ভালো, এই ব্যাপার, এর কাছে মেয়ে বিয়ে দেওয়া যায়, এরকম কথা বলবে, ঠিক আছে? ঠিক বিষয়টা এরকম। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশের তার ক্ষমতায় তা হবে না, কেউ না। আপনি কি মনে করেছেন যে ট্রাম্প এসে, জো বাইডেন এসে, আইএসআই এসে বসে? না, এখানে এরকম পরিস্থিতি। 17 বছর তারা একটা প্রেক্ষাপট তৈরি করেছিল, 17 ইয়ার্স তারা এই প্রেক্ষাপট তৈরি করে তারপর আওয়ামী লীগকে হটিয়েছে। তবে 17 মাস এই সরকাররা টিকতে পারবে না, কারণ ইউনূস গভর্নমেন্ট তো কোনো সরকার না, সে কোনো রাজনৈতিক দলেরও না, এজেন্ডাও নেই, তার কোনো কিছুই নেই। সে উঠুলু হিসেবে আসলে সে পড়ে যাবে, কোনো সন্দেহ নেই, এই সরকার টিকবে না। কিন্তু পরে কোন সরকার আসবে কি আসবে না, সেটা গভীর চিন্তার বিষয়। আমি আবারও বলি, খবর সব দেশের সমান। পৃথিবীতে যে কোনো নিউজ, ফরিদ ঢাকা যাচ্ছে, ফরিদ সিডনি যাচ্ছে, ফরিদ টরন্টো যাচ্ছে, এগুলো হচ্ছে নিউজ। কিন্তু নিউজের বিশ্লেষণ যারা করেন তারা খুঁজে বের করে ফেলবে ফরিদ কেন এই জায়গাগুলোতে যাচ্ছে, তাই না? তেমনি নরেন্দ্র মোদী আর ট্রাম্পের বৈঠকে অবশ্যই শেখ হাসিনা ইস্যু আসবে। তবে এটা প্রেশার হিসেবে কাজ করবে। যেমন জো বাইডেন যদি ক্ষমতায় থাকতো,
জো বাইডেনের দল যদি এতক্ষণ ক্ষমতায় থাকতো, বাংলাদেশের এখনই 32 নম্বর বাড়ি করে ফেলেছে। 32 নম্বর না, শুধু 64 চালাই পুরা শুরু করে দিতে একটা না, যদি জো বাইডেন ক্ষমতায় থাকতো। সুতরাং কারো পতনে কারো উত্থানে কোনো না কোনো দেশে প্রভাব পড়ে। অলরেডি জো বাইডেনের সরকার পতন হওয়ার কারণে, ট্রাম্প আসার কারণে বহু দেশের ব্যবসা বাণিজ্যের উত্থান পতন, ধস নেমে গেছে, কোথাও উঠতেছে বিভিন্ন জায়গায়। যেমন এখন ভারতের পোয়াবার, আমি বললাম তো, ভারত হবে এখন আমেরিকার একেবারে পার্টনার, মানে একেবারে বিশেষ পার্টনার হিসেবে সে মূল্যায়ন পাবে, কোনো সন্দেহ নেই। আপনি পছন্দ করেন না করেন তাতে যায় আসে না, কারণ ব্যবসায়ী যারা তারা তাই বুঝবে। ভারতের সাথে আবারও বলি, ভারতের সাথে এবারে আমেরিকার বিরাট অর্থনৈতিক চুক্তি হবে, সামরিক চুক্তি হবে। তো ভারতকে যদি কাছে পেতে চায় আমেরিকা, নিঃসন্দেহে ভারতের চোখ দিয়েই আমেরিকা বাংলাদেশকে দেখবে। আর যদি তা দেখে তাহলে অনেক কিছু ঘটতে পারে, স্যাংশন হতে পারে, এই সরকার 5 মিনিটে পতন করতে পারে। যেমন বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা কোনোদিন বুঝে নাই, তাদের যখন বলতেন তোমাদের সরকার পড়ে যাচ্ছে, আরে বুঝতো না, তেমনি এখন ওই নাবালকেরা বুঝবে না, সামান্যরা বুঝবে না, অপদেষ্টারা বুঝবে না, তাদের ক্ষমতা যায়। কারণ ক্ষমতায় যখন যে আসে, আমিও ক্ষমতায় গেলে মনে করবো আমাকে আর নামাই কে, কিন্তু প্রতিদিনই আমি ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়ার, তারপর একদিন যাওয়া মানে কি ক্ষমতা থেকে উচ্ছেদ হতে যাচ্ছি, তার সময় কাজ নিকটে চলে আসতেছে। অলরেডি দেখেন কি হয় নরেন্দ্র মোদীর বৈঠকের পরে আরো স্পষ্ট হয়ে যাবে। তো আমার ধারণা স্যাংশন আসার সম্ভাবনা 50-50। তবে বিরাট বাণিজ্যিক চাপে পড়ে যাবে বাংলাদেশ, বিরাট চাপ। বাংলাদেশকে একেবারে আইসোলেটেড করে দেবে, যেমন পাকিস্তানকে বাটি হাতে নিয়ে দিছে না, এমন কাজ করবে ভারত যে বাংলাদেশের হাতে বাটি নিতে হবে, কোনো উপায় নাই পাকিস্তানের মতো। অবশ্য যদি এই সরকার থাকে, তো আর যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এই সরকার থাকবে না, তখন এই সমস্যাও থাকবে না। কারণ একটা সরকার, একটা নেতা একটা দেশকে আসমানও তুলে দিতে পারে, জমিনেও নামিয়ে নিতে পারে। এখন দেখা যাক কি হয়। তবে আমার ধারণা, আবার বলি, এইখানে চাপে ফেলবে এই সরকার, প্রচন্ড চাপের মুখে পড়ে যাবে। আর ভারত বোম্বে থেকে আরব হয়ে ইউরোপে বিজনেসের পার্টনার হয়ে যাবে, ডিফেন্সের পার্টনার হয়ে যাবে আমেরিকার সঙ্গে। কেউ কেউ বলে পশ্চিমবঙ্গের মসনদ দখল করবে মোদী, করতেই পারে, অস্বাভাবিক কিছু না তো। কারণ 27 বছর পর যদি দিল্লি দখল করতে পারে, বাংলাদেশের লোকজন চিল্লাচিল্লি করলো আর নরেন্দ্র মোদী চলে গেল দিল্লিতে, আবারও চিল্লাচিল্লি করতে পারে 26 সালেও। কারণ ক্ষমতা তো পরিবর্তনীয়। 30 বছর ক্ষমতায় ছিল বামপন্থীরা, তারা একবার ধস নেমে গেছে না, তৃণমূল চলে আসছে, এরকম হতেই পারে, পরিবর্তন হতেই পারে। জামাতের গালি দেন, এত লজ্জা নাই তো। জামাতের গালি দিয়ে লাভ নাই, কারণ এদের লজ্জাই নাই। এরা হলো ঠাডা বড় মিথ্যাবাদী। এরা জানে, যারা বলে যে তারাই নাকি দেশপ্রেমিক, তাদের দল, মানে দেশ বিরোধিতা করে যারা নিজেদের দেশপ্রেমিক বলে, অর্থাৎ চুরি করেও যদি বলে যে মক্কার ইমাম, চুরি করেও যদি বলে যে আমি রাম মন্দিরের পুরোহিত, এরা এরকম নির্লজ্জ বেহায়া জামাতেদের গালি দিয়ে লাভ নাই। কারণ এদের বহুত গালি দেওয়া হয়েছে, এদের গালিতে এদের কিছু হয় না, এদের চামড়া মোটা, এদের গালি না, এদের ওষুধ লাগবে, যে ওষুধটা বঙ্গবন্ধু 71-72 এসে দেয় নাই, ওই ওষুধ দিতে হবে, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। জি, পিছনে দেখি পুরাই লাল, ঠিকই বলেছেন। কারণ কি জানেন, কারণ লাল দিয়ে লাল ঠেকাইতে হবে, লাল বদর দে আর আল বদর দে, লাল দিয়ে ঠেকাবো। সেই জন্য আমিও লাল তুলে দিয়েছি সামনে, আর কি পিছনে নিয়ে আসছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ভারত পিছন থেকে ছুরি মারে না, একজন লিখেছেন। জি, ভারত তার বন্ধুত্বের মূল্যায়ন দেয়, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের সবাই বলছে মোদী ট্রাম্পের পরে করে আওয়ামী লীগ কিছু হতে পারে, বাট আপনি কি মনে করেন স্যার ট্রাম্পের তেমন কোন পদক্ষেপ? ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী, তিনি ব্যবসা দেখবেন, ভারতের সাথে যদি ব্যবসা মিলে যায় তখন ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে, আমেরিকা বাংলাদেশকে দেখবে, ঠিক এর আগে রাশিয়ার মতো ঘটতেই পারে। চিংকি বাম
সিংহ মামারা কি শুরু করলো? সিংহ মামারা বহু কিছু শুরু করছে। আমি যতজনের বিরুদ্ধে না, আমি সেরা না, তবে আমি চেষ্টা করি সঠিকটা আমি তুলে ধরার জন্য। ভাই, আওয়ামী লীগ ইউনিসের সময় যদি রাজনীতি মানে কর্মসূচি পালন করতে না পারে, তাহলে রাজনৈতিক ক্ষমতা আসলে তো কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। ইউনিসের পক্ষে দেশের জনগণ নাই 100%। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। ইউনিসেটি চাচ্ছে বাংলাদেশকে একটি মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে যাচ্ছে। স্বাভাবিক, এখন আওয়ামী লীগকে মাঠে নামতে দিতেছে না। আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতা আসে কাউকে নামতে দিবে না, এটা তো স্বাভাবিক। তখন দেখবেন এরা চিকরি পারবে, তখন বলবে গণতন্ত্র গেল। এখন গণতন্ত্র যায় না, এখন গণতন্ত্র নষ্ট হয় না, এখন ভোট নষ্ট হয় না। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তখন যখন এদের উপরে স্টুডেন্ট এরকম চালাবে, তখন দেখবেন চিকরি সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, তারপর মানবাদী কি চিকরি না শুরু করে। কেন দিবে? কারণ আপনি যা করবেন তার প্রতিদান পাবে। আওয়ামী লীগ যা করেছে তার প্রতিদান পাচ্ছে 10 গুণ বেশি। আবার এখন যারা করতেছে তার সাথে 100 গুণ বেশি প্রতিদান পাবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ভবিষ্যৎ একেবারে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। আপনি ঠিকই বলেছেন। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত যদি ভিডিওটিকে দেখে থাকেন, মোটামুটি আশা করি আপনারা সবকিছু বুঝে গেছেন। যাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে কি আবারও বাংলাদেশের ঘরের ভেতরে স্যাংশন পড়তে চলেছে? আপনাদের কি মনে হয়? আমার তো সম্পূর্ণ মনে হচ্ছে বাংলাদেশের ঘরের ভেতরে যখন সবকিছু থামিয়ে দিয়েছে, আর যেভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পিডিএন থাকা আমলে যেভাবে লাফিয়ে চলে, সেটা আর হচ্ছে না। বাংলাদেশের সমস্ত কিছু ক্ষমতাকে কেড়ে নিয়েছে, এমনকি সমস্ত রকম সহায়তা বন্ধ। এমত অবস্থায় বাংলাদেশের ঘরের ভেতরে স্যাংশন যে লাগবে না, এর কোনো নিশ্চয়তা নেই। কেননা বাংলাদেশ যেভাবে তাদের টেরোরিস্ট সংগঠন বলুন, তাদের টেরোরিস্ট অর্গানাইজেশন বলুন, এমনকি তাদের যত রকম খারাপ কর্মকাণ্ড, এমনকি যেভাবে মৌলবাদী উগ্রবাদীদের বৃদ্ধিকে করছে, এমত অবস্থায় বাংলাদেশের ঘরের ভেতরে সবকিছুতে স্যাংশন লাগানো বাধ্যতামূলক। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।